আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট অন্তত এ বছরের জন্য 2025-এর জন্য শেষ হয়ে গেছে। টেস্ট, ওডিআই, টি20আইস ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ। এই মুহূর্তে উত্তেজনাটা বিরাজ করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল নিয়ে, যেটার অকশন শেষ। যেই 6টা দল পার্টিসিপেট করবে তাদের প্রিপারেশন মাত্রই শুরু হয়েছে এবং ফিক্সচার্স লিস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্রই গরম গরম ছাপিয়ে ফেলেছে। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ওভারঅল ফিক্সচার লিস্ট তৈরি হয়ে গেছে। 34টা ম্যাচ হবে এবারের বিপিএল এ, সবকিছু মিলিয়ে 6টা টিম একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন পর্বে 10টা করে ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলবে এবং তারপর কোয়ালিফায়ার্স, এলিমিনেটার্স এবং ফাইনাল। সো ওভারঅল কেমন হলো বিপিএল এর এবারের ফিক্সচার্স লিস্ট সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কারণ প্রত্যেক বছরই কোনো না কোনো একটা বিতর্ক রয়ে যায়, কোনো না কোনো একটা ব্যাপার থেকে যায় যে বিপিএল এর ফিক্সচার্সগুলো এমন কেন হলো, ঢাকাতে এত বেশি সংখ্যক ম্যাচ কেন, যেই সব দলগুলো তাদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে সেখানে ম্যাচের সংখ্যা বাড়ানো হচ্ছে না কেন তাদের, এরকম অনেক নানান আলোচনা হয়। এবং এছাড়াও সবচেয়ে বড় আলোচনা যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা দল একটা সিমিলার ম্যাচ ডে বা একটা সিমিলার ফেজে গিয়ে সমান সংখ্যক ম্যাচ খেলে না। অনেক সময় দেখা যায় আগের বিপিএল গুলোতেও যেটা দেখেছিলাম যে একটা দল 5-6টা ম্যাচ খেলে ফেলেছে, অন্য দলটা হয়তো 3টা ম্যাচ খেলেছে, তাদের আবার শেষ দিকে একটা প্রেশার পড়ে যায় ম্যাচ খেলার। সো ওভাবে যখন খেলাগুলো হয় তখন কিন্তু আসলে পয়েন্টস টেবিলটা ক্যালকুলেট করা, কোন দল কিভাবে টপ 4-এ যেতে পারবে বা কোয়ালিফায়ার্সে যেতে পারবে, এই বিষয়গুলো কিন্তু মেজারমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায় এবং কোনো কোনো দলের জন্য ব্যাপারটা অ্যাডভান্টেজ হয়, কোনো কোনো দলের জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়। ফর এক্সাম্পল, আপনি যদি আগে আগে মেজরিটি অফ দ্য ফিক্সচার্স খেলে ফেলেন এবং সিজনের পরের দিকে আপনার খুব একটা ফিক্সচার্স না থাকে, তখন কিন্তু একটা লম্বা ব্রেক পড়ে যায় এবং ব্রেকের পর যখন আপনি খেলতে আসবেন তখন একটা বিপদের মধ্যে হয়তো পড়ে যাবেন। রংপুর রাইডার্স গত বছর যে কাজটা করেছিল, তারা গ্রুপ পর্বে টানা 8টা ম্যাচ জেতার পরে তারা তো কোয়ালিফাই করে ফেলেছিল রীতিমতো কোয়ালিফায়ার্সের জন্য বা টপ 4-এর পজিশনের জন্য। তারপর একটা বড় ব্রেক তারা পেয়েছিল, কারণ শেষের দিকে তাদের ফিক্সচার্সের একটা সংখ্যা কম ছিল এবং পরবর্তীতে তারা যখন রিদমে ফিরতে চেয়েছে ওই ব্রেকের পর, তখন কিন্তু তারা পেরে ওঠেনি। যারা রিদমে ছিল, ফর এক্সাম্পল দুর্বার রাজশাহী, যাদের ফিক্সচার্সগুলো শেষ দিকে স্ট্যাক ছিল, তারা কিন্তু সামহাও শেষের ম্যাচগুলো ভালো মতন খেলে তারপর তারা কোয়ালিফায়ার্সেও জায়গা করে নিয়েছিল। সো এই ধরনের কিছু ফিক্সচার জটিলতা চলে আসে। এবং এছাড়া শুধুমাত্র ফিক্সচার্স তৈরি করার ক্ষেত্রে যে ভেন্যুগুলো আছে, কোন কোন ভেন্যুতে খেলা হচ্ছে, সেগুলোও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো এবার গতবারের মতো এবারও 3টা ভেন্যুতেই বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। বিপিএলটা যখন ঘোষণা করা হয়েছিল যে এই বছর করা হবে, তখন কিন্তু কানাঘুষা হচ্ছিল যে অন্য 2-1টা ভেন্যুকে ইনক্লুড করা যায় কিনা, রাজশাহীকে ইনক্লুড করা যায় কিনা, বগুড়াকে ইনক্লুড করা যায় কিনা। বাট শেষ পর্যন্ত সিদ্ধান্তটা এটাতেই এসেছে যে 3টা ভেন্যুতেই বিপিএল অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই 3টা স্টেডিয়ামেই বিপিএল অনুষ্ঠিত হবে। সুতরাং এই যে 6টা দল খেলছে, সেখানে কিন্তু 3টা দল সরাসরি হোম অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ পায়, তাদের হোম গ্রাউন্ডের সাপোর্টটা তারা পাওয়ার সুযোগ পাচ্ছে। এক হচ্ছে ঢাকা ক্যাপিটালস, এক হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, এক হচ্ছে সিলেট টাইটান্স। বাদবাকি দলগুলো কিন্তু কোনো হোম অ্যাডভান্টেজ সেভাবে পায় না। বাট আমরা সেই হোম অ্যাডভান্টেজটাকেও পাশ কাটিয়ে যাই, কারণ সেখানে অনেক সময় দেখা যায় বিপিএল এ যেমন ফিক্সচার লিস্ট থাকে, দিনে 2টো করে ম্যাচ থাকবেই আর কি। সো দুপুরে 1টায় একটা ম্যাচ, সন্ধ্যা 6টায় একটা ম্যাচ, দুপুর 2টায় একটা ম্যাচ, সন্ধ্যা 7টায় একটা ম্যাচ, এভাবে করেই কিন্তু ম্যাচ ডেগুলো যায়। অর্থাৎ প্রত্যেক দিন 2টো করে ম্যাচ হয়, 2টা টানা ম্যাচ ডের পর একটা দিন ব্রেক যায় সবগুলো টিমকেই খানিকটা বিশ্রাম দেওয়ার জন্য। সো এইভাবে করেই এবারের বিপিএল এর ফিক্সচারগুলো তৈরি করা হয়েছে। বাট ভিন্নতা বেশ কিছু জায়গায় আছে। কোন কোন জায়গায় ভিন্নতাগুলো রয়েছে সেটা নিয়েই আলোচনা করা যেতে পারে এবং এই বিপিএল ফিক্সচার লিস্ট অনুযায়ী কোন দলের অ্যাডভান্টেজ আছে, কোন দলের ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা যেতে পারে। আমরা যদি শুরুতেই দেখি, প্রথম ম্যাচটাই কিন্তু খেলবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স। এবং তারা কোথায় খেলবে? তারা কিন্তু খেলছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আপনি ঠিকই শুনছেন, সিলেট পর্বত দিয়ে বিপিএল শুরু হচ্ছে। সাধারণত আমরা কি দেখি, মিরপুরে শুরু হয় বিপিএল, একটা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হয়, তারপরে মিরপুরেই শুরু হয় ফার্স্ট ফেজ, মিরপুর থেকে হয়তো সিলেট যাওয়া হয়, সিলেট থেকে চট্টগ্রাম, তারপর আবারও মিরপুরে ফেরত এসে রাউন্ড রবিনের শেষ কিছু ম্যাচ খেলার পর এলিমিনেটার্স, কোয়ালিফায়ার্স এবং ফাইনালটা মিরপুরে এসে শেষ হয়। বাট এবার বিপিএল এর যাত্রাটা একটু ভিন্নভাবে হচ্ছে। শুরুই হচ্ছে সিলেট পর্বে, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 26শে ডিসেম্বর থেকে বিপিএলটা শুরু হচ্ছে এবং হোম টিম সিলেট তারা তাদের প্রথম ম্যাচটা খেলার সুযোগ পাচ্ছে এবং তারা খেলবে রাজশাহী ওয়ারিয়ার্সের সঙ্গে।
সিলেট রাজশাহী এই লড়াইটা শুরু হবে এবং সেটা দুপুরের একটা ম্যাচ বাই দ্য ওয়ে, সেটা একটু আনফর্চুনেট, বাট কিছু করার নেই। 26শে ডিসেম্বর সিলেট এবং রাজশাহী দিয়ে বিপিএল এর প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে সিলেটে কয়টা ম্যাচ হচ্ছে? সব মিলিয়ে 12টা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, 6টা ম্যাচ ডে আছে এবং সেখানে ভেঙে ভেঙে দুটো ম্যাচ ডে পরপর একদিনের করে ব্রেক দেওয়া আছে। সুতরাং সেখানেও প্রায় 8-9 দিনের একটা ওভারঅল আয়োজন রয়েছে সিলেটে বিপিএল এর। এবং সিলেট পর্ব সেখানে 12টা ম্যাচ, সেই 12 ম্যাচ শেষের পর চট্টগ্রামে যাবে বিপিএল, সেখানেও 12টা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তারপর শেষে ঢাকায় আসবে। ঢাকার জন্য বাকি থাকবে 6টা রাউন্ড রবিনের ম্যাচ এবং তারপর কোয়ালিফায়ার্স, এলিমিনেটার্স এবং ফাইনাল মিলিয়ে আরও 4টা। তো সব মিলিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচ 10টা এবারের বিপিএল এর, চট্টগ্রাম ফেজে 12টা, সিলেট ফেজে 12টা, সব মিলিয়ে 34টা ম্যাচের এই হচ্ছে হিসাব। এখন আমরা যদি পার্সেন্টেজের কথা চিন্তা করি, যে আমরা যে কমপ্লেনটা করি যে মিরপুরে এত বেশি খেলা, এই ধরনের উইকেটে আসলে বিপিএল হলে কতটুকু এন্টারটেইনিং হয়, এবার কিন্তু পাশার দানটা উল্টে গেছে। এবারে ঢাকাতে ম্যাচের সংখ্যা সবচেয়ে কম এবং যারা ঢাকা ফ্যান্স রয়েছেন, ঢাকা ক্যাপিটালসের ফ্যান্স রয়েছেন, তারা কি একটু মন খারাপ করছেন কিনা আমি জানি না, বাট ইন জেনারেল আমার মনে হয় যে উইকেটগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, উইকেটের যেই ফ্রেশনেসটা আছে সেটাকে ঠিক রাখার জন্য বা টায়ার্ডনেসটা কমিয়ে আনার জন্য এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। আমার কাছে অন্তত মনে হচ্ছে এটা খুবই ভালো একটা অ্যাটেম্প্ট হয়েছে। গত বছরের বিপিএল এর সঙ্গে যদি কম্পেয়ার করি, গত বছর 7টা দল খেলেছিল এবং সে কারণে 46টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সব মিলিয়ে গ্রুপ পর্বে হয়েছিল 42টা ম্যাচ, তারপর হচ্ছে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল মিলিয়ে 46টা ম্যাচ হয়েছিল। তো সেই 46 ম্যাচের ভেতরে শুধুমাত্র ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল 22টা ম্যাচ এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল 12টা, সিলেটে 12টা। তো সব কিছু মিলিয়ে 46টা ম্যাচ। ঢাকার হিসেবটা যদি করি, 46 ম্যাচের মধ্যে 22টা ম্যাচই ঢাকায় হয়েছিল গত বছর বা গত আসরের বিপিএলটায়, অর্থাৎ প্রায় 48% ম্যাচ বিপিএল এর ঢাকায় হয়েছিল, 26% সিলেট, 26% চট্টগ্রাম। এবার কি হচ্ছে? এবার সিলেটে 12টা ম্যাচ, চট্টগ্রামে 12টা ম্যাচ, ঢাকায় মাত্র 10টা ম্যাচ। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামও 35% ম্যাচ পাবে, সিলেটও পাবে 35% ম্যাচ, ঢাকা পাবে 30% ম্যাচ। এটা কিন্তু একটা ভালো পজিটিভ একটা দিক আমার কাছে মনে হয় এবারে বিপিএল এর, স্পেশালি ফিক্সচার্সগুলো যখন আমরা দেখছি। এবারে দেখি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে কোন দল এগিয়ে থাকবে, পিছিয়ে থাকবে। এখন সিলেট পর্ব দিয়ে যেহেতু শুরু হচ্ছে, প্রত্যেকটা দলের আপনি দেখবেন এখানে তালিকায় দেওয়া আছে, প্রত্যেকটা দল কোন ফেজে কয়টা করে ম্যাচ খেলবে সেটার একটা হিসাব, কম্পারেটিভ হিসাবটা আমি দিয়ে রেখেছি আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। সিলেট ফেজে খেলবে 5টা ম্যাচ, অর্থাৎ তারা কিন্তু একটা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে সেখানে। তাদের 10 ম্যাচের মধ্যে 5টাই, অর্থাৎ অর্ধেক সংখ্যক ম্যাচই তারা তাদের ঘরের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে। এবং চট্টগ্রাম ফেজে গিয়ে সিলেট খেলবে 3টা ম্যাচ, ঢাকা ফেজে গিয়ে খেলবে 2টো ম্যাচ, তারপর পয়েন্টস টেবিলে সবকিছু মিলে দেখা যাবে যে এলিমিনেটর কোয়ালিফায়ারে কি হয়। বাট রাউন্ড রবিন ম্যাচের কথা আমি বলছি। চট্টগ্রাম, তাদের কোনো হোম অ্যাডভান্টেজ বলতে তেমন কিছু নেই, কারণ চট্টগ্রাম সিলেট ফেজেও 4টা ম্যাচ খেলবে, নিজেদের ঘরের মাটি চট্টগ্রাম, সেখানেও 4টা খেলবে, ঢাকাতে গিয়ে খেলবে আরও শেষ 2টো ম্যাচ তাদের। ঢাকা ক্যাপিটালস, তাদের কি অবস্থা? তাদের তো অনেক ঘুরে আসতে হবে তাদের হোম গ্রাউন্ডে। প্রথমে 4 ম্যাচ খেলবে তারা সিলেটে, তারপর 4 ম্যাচ খেলবে তারা চট্টগ্রামে, তারপর 2টো ম্যাচ খেলবে তারা ঢাকাতে এসে, এবং তারপর দেখা যাক তারা টপ 4-এ সুযোগ করে নিতে পারে কিনা। রংপুর রাইডার্স, তাদের ব্যাপারটা একটু ভিন্ন। সিলেট ফেজে 4টা ম্যাচ তারা খেলছে, দ্যাটস ফাইন। চট্টগ্রাম ফেজে তারা 5টা ম্যাচ খেলছে, অর্থাৎ সেখানেই তাদের সর্বোচ্চ সংখ্যক ম্যাচগুলো শেষ হয়ে যাবে এবং ঢাকা ফেজে আস্তে আস্তে রংপুরের বাকি থাকবে মাত্র 1টা ম্যাচ। আর ওদিকে নোয়াখালী কথা বলা যেতে পারে, তারা 3টা ম্যাচ সিলেট ফেজে খেলছে, বাকিদের চেয়ে অন্তত 1টা বা 2টো কম, এবং তারপর 4টা ম্যাচ খেলবে চট্টগ্রামে। ঢাকায় এসে নোয়াখালী 3টা ম্যাচ পাচ্ছে, যেটা হচ্ছে সর্বোচ্চ যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির জন্য। ঢাকা পর্বে 3 ম্যাচ মানে তারা সেখানে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাদ বাকি দলগুলোর তুলনায়। এবং রাজশাহী ওয়ারিয়ার্সের কথা যদি যাই, সেইখানে তারা 4-4-2, অর্থাৎ 4 ম্যাচ খেলবে সিলেটে, 4 ম্যাচ খেলবে চট্টগ্রামে, 2টো ম্যাচ খেলবে ঢাকায়। সো ইভেনলি যদি ডিস্ট্রিবিউশনের কথা বলি, সেখানে চট্টগ্রামের এবং ঢাকা ক্যাপিটালসের এবং রাজশাহীর এই 3টা দলই প্রত্যেকটা ফেজে সমান সংখ্যক করে ম্যাচ খেলছে, অর্থাৎ সিলেটে 4টা, চট্টগ্রামে 4টা, ঢাকায় 2টো। কিন্তু সিলেট, তারা তাদের হোম গ্রাউন্ডে 1টা ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছে, চট্টগ্রামে 1টা কম খেলবে। এবং নোয়াখালী দেখা যাচ্ছে যে তারা সামহাও ঢাকা ফেজে 3টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের হিসাব যদি করি, রংপুরের ম্যাচ মনে হচ্ছে সবার আগে শেষ হয়ে যাচ্ছে। সো তাদের একটা বড় ব্রেক, ওই গত বিপিএল এর মতো এরকম একটা সিচুয়েশন হয়তো তাদের তৈরি হচ্ছে, সেটা একটা বিষয় আমরা লক্ষ্য করলাম এই ফিক্সচার্স থেকে। নোয়াখালী একমাত্র দল যারা ঢাকা ফেজে 3টা ম্যাচ খেলবে, অর্থাৎ তাদের কিন্তু ক্যালকুলেশন করার সুযোগ থাকবে। পয়েন্টস টেবিলে তারা একটু পিছিয়ে থাকলেও শেষ দিকের 3টা ম্যাচ কাদের কাদের এগেনস্টে খেলছে সেভাবে হিসেব করেও তারা কিন্তু টপ 4-এর একটা লড়াইয়ে থাকতে পারে, যদি তাদের শুরুটা খুব বেশি খারাপ না হয়।
আর বাদ বাকি টিমগুলোর জন্য কিন্তু একটা ইভেন ফাইট, প্রত্যেকটা ভেন্যুতেই তাদের চারটা দুটো এভাবে করে ম্যাচ তাদের খেলে যেতে হবে। সো ওভারঅল আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে এবারে ফিক্সচার লিস্টটা দেখে? সিলেট পর্ব দিয়ে যেহেতু বিপিএলটা শুরু হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য থিং উইল হ্যাপেন? এটা কি খুব ইন্টারেস্টিং কোনো ব্যাপার হবে কিনা, এবং দিন শেষে কোন দলটা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে? ঢাকা কিন্তু একটা তাদের হোম ভেন্যু থাকার পরেও কিন্তু অ্যাডভান্টেজটা পাচ্ছে না, যেহেতু ম্যাচের সংখ্যায় কম, সেখানে তারা দুটো ম্যাচই খেলতে পারছে সর্বোচ্চ। আর সিলেট অন্য দিক থেকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে যে তাদের 50% ম্যাচ, 10 ম্যাচের 5টাই ম্যাচ তারা তাদের ভেন্যুতে খেলতে পারছে। বাট ইন জেনারেল আমার কাছে মনে হয় যে যতদিন পর্যন্ত প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল তাদের হোম গ্রাউন্ড না পায়, ততদিন পর্যন্ত কিন্তু আসলে যে হোম অ্যাডভান্টেজ, হোম অ্যান্ড অ্যাওয়ে ব্যাপারটা কিন্তু ওভাবে চিন্তা করার কিছু নাই। মোর অর লেস প্রত্যেকটা দলকে যদি সমান সংখ্যক ম্যাচ দেওয়া হয় প্রত্যেকটা ফেজে, সেটা বরঞ্চ টুর্নামেন্টের জন্য ভালো হবে। যে কারণ একটা ফেজ শেষ হলে আমরা বলতে পারবো যে সবাই সমান সংখ্যক ম্যাচ খেলেছে, তো পরবর্তী ম্যাচের পরিকল্পনাটা প্রত্যেকটা দলের জন্য সমান হবে আর কি। কোনো দল এগিয়ে থাকবে, কোনো দলের ম্যাচ হাতে বেশি থাকবে, এই ধরনের জটলাগুলো যখন হয় তখন কিন্তু একটা ফিক্সচার জটিলতা চলে আসে এবং ক্যালকুলেশনের একটা সমস্যা হয়ে যায়। কোনো কোনো দলের জন্য ফেয়ার, কোনো দলের জন্য আনফেয়ার হয়ে যায় ব্যাপারটা। ফিক্সচার লিস্ট নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সবসময়ের মতো সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।